This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই এবার যে খবরে নজর রাখবো, এসএসসির একাদশ দ্বাদশ ইন্টারভিউ প্রার্থীদের ফল প্রকাশ। ওয়েবসাইটে ৮০-র মধ্যে প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন ইন্টারভিউ প্রার্থীরা। ১৮ই নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন বিষয়ের ইন্টারভিউ। রবিবার থেকে ওয়েবসাইট থেকে চিঠি ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। সুমন, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? কারণ একটা অভিযোগ এখনো উঠছিল যে বেশ কয়েকজন প্রার্থী তারা ফলাফল দেখতে পারছেন না। প্রথমে তাই হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে এসএসসির ওয়েবসাইট ঠিক হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মূল ৮০ নম্বরের মধ্যে কিন্তু এই ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে। মূলত বলা চলে ভেরিফিকেশনের লিস্ট, যে কারা ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছেন, তাদের ডকুমেন্ট ঠিক থাকলে তারা এবার থেকে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। মূলত ১৮ তারিখ থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। দীপ, এখানে দুটো ছোট্ট বিষয় যেটা আমাদের দর্শকদের জানা উচিত। প্রথম বিষয় হচ্ছে, টিচাররা যেহেতু ১০ নম্বর অতিরিক্ত পেয়েছেন, তাই অনেক বেশি নাম্বার পেয়েও কিন্তু যারা নতুন পরীক্ষা দিচ্ছিলেন তারা কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাক পাচ্ছেন, এটা তাদের কাছে দুঃখের। অন্যদিকে যে ইন্টারভিউ লিস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ অনেকটা নিচে নেমেছে, কিছু সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ কিন্তু খুব একটা বেশি নিচে নামেনি। সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা দুঃখের পরিসর থেকে যাচ্ছে। তবে এসএসসি কিন্তু মোট ২০,০০০-এর বেশি প্রার্থীর তালিকা তৈরি করেছে বিভিন্ন বিষয়ে। ১৮ তারিখ থেকে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে। দীপ, সুমন, অনেক ধন্যবাদ। আমাদের আজকে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে, কল্ড ফর ভেরিফিকেশন। সেখানে আমি দেখতে পেলাম যে আমার জেনারেলে ২৭০ র্যাঙ্ক হয়েছে। আর আরও আমার থেকে বেশি খুশি হয়েছি, আমি নিজেরটা দেখার পরে আমি চুপচাপ ছিলাম। আমি বলিনি যে আমি এত পেয়েছি বা এত র্যাঙ্ক হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসেরটা সার্চ করি, ও দেখলাম যে ও ফিমেলে ২ র্যাঙ্ক করেছে। এখনও পর্যন্ত স্বস্তি বলতে পারবো না, কারণ আমরা যে ফার্স্ট স্টেজ সেটা পার হয়ে গেলাম। এক্সাম দিলাম, এক্সাম আশা করি ভালো হয়েছিল। আমরা সেই এক্সামের পরে আজকে প্রিলি লিস্ট বেরিয়েছে, সেখানে মানে কোয়ালিফাই করেছি। এরপরে হচ্ছে ইন্টারভিউ হওয়ার পরে ফাইনাল লিস্ট বেরোবে। তবে আশা রাখছি যে আমরা পাস করব এবং সেটা আমরা যোগ্যতা প্রমাণ করে আবার সেই নিজের চাকরিতে ফেরত যাব। সব কিছু মানে মান সম্মান সব কিছুই জড়িয়ে ছিল। এত বছর চাকরি করার পর যদি না মানে লিস্টে নাম না থাকতো, তাহলে হয়তো আমার সহকর্মীরাও হয়তো কিছু হলেও মানে কিছু ভাবতেন হয়তো। যাই হোক, আমি আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি, আগেও দিয়েছিলাম, এখনও মানে যোগ্যতার ইয়েতেই পেয়েছি, তাই ভালো লাগছে। সুপ্রিম কোর্টের যে গত ৩রা এপ্রিল ২০২৫-এর রায় এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন বোর্ড তাদের পক্ষ থেকে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেখানে প্রথম পয়েন্টেই লেখা আছে অ্যাফোরসেড পোস্টের জন্য নিয়োগ করতে হবে, বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু সেখানেই রাজ্য সরকার ভুল করে ওপেন সিলেকশন করেছেন, ওপেন রিক্রুটমেন্ট করেছেন। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সহপাঠী, তাদের সাথে এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্যদের একটা ঝামেলা পাকিয়ে দিলেন। একজন নতুন চাকরি প্রার্থী, তিনি ইতিমধ্যেই আমাকে কল করেছিলেন। তিনি ৬০-এ ৬০ পেয়েছেন, অথচ তিনি ডাক পান। এই প্রশ্নের উত্তর স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই দেবেন। 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি ৩ নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে, আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। 2025-এর এসএলএসটি হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো আমাদের জেনারেলে দেখলাম 662 জনকে ডেকেছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল লিস্টটা চেক করে দেখা গেলো 6 জন ফ্রেশার্স চান্স পেয়েছে। তাহলে এইবার ধরেন ফ্রেশাররা তো চান্সই পেল না, 58-59 পাওয়ার পরেও চান্স পাচ্ছে না। তাহলে আমাদের চাকরিটা কি করে হবে? আর 10 বছর পরে ধরেন পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। এসআইআর এ যাতে কোনোভাবেই ভুয়ো তথ্য না থাকে তা নিয়ে এবার সতর্ক কমিশন।
এসআইআর এ ফেক এন্ট্রি হলে শাস্তির খাঁড়া বিএলওদের বহন করতে হবে। এই মুহূর্তের একটা বড় খবর, এসআইআর এ যাতে কোনোভাবে ভুয়ো তথ্য না থাকে তা নিয়ে সতর্ক কমিশন। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, এর আগেও বিএলওদের সতর্ক করেছিল কমিশন এবং আজকের যে নির্বাচন কমিশনের বৈঠক ছিল, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন, সেখানে সেই বৈঠকে ইআরওদের স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি কোনো ফর্ম ডিস্ট্রিবিউশন যেহেতু এখনো পর্যন্ত শেষ হয়নি এবং সেটা নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভের মুখেও পড়তে হয়েছে বিএলওদের, কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে যদি কখনো এক্ষেত্রে বিএলওদের যে ভূমিকা রয়েছে, যদি কোনো রকম সমস্যা হয় ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে ফর্মে দেওয়া পর্যন্ত, তাহলে কিন্তু তাদের উপরে শাস্তির খাড়া সে নেমে পড়বে। ফলে একদিকে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য যে তারা যখন শুধুমাত্র ফর্ম নিচ্ছেন এমনটা নয়, তারা আপলোড করতে গিয়েও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা না সমাধান করে শুধুমাত্র বিএলওদের কেন দেখে দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই এটা নিয়ে তারা ডেপুটেশনও দিয়েছেন, যদিও কমিশন একই বক্তব্য তাদের যে মূল শাস্তির খাঁড়াটা কিন্তু বিএলওদের উপরেই বহন করতে হবে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। পরের খবরের দিকে নজর রাখবো। দিল্লিতে বিস্ফোরণের দিন বরাত জোরে রক্ষা লালকেল্লার পুলিশ চৌকির দুজন হেড কনস্টেবলের। 10ই নভেম্বর সোমবার, মানে সেই অভিশপ্ত রাতের কথা ভুলতে পারছেন না থান সিং এবং অজয় কুমার। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে উল্টো দিকের মন্দিরে গিয়েছিলেন থান সিং। আর একজন কনস্টেবল অজয় চৌকি থেকে মাত্র 30 ফুট দূরে সরেছিলেন। ঠিক সেই সময় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ। চোখ বুঝলেই এখনো সেই মুহূর্ত। টিভি9 বাংলার প্রতিনিধির সঙ্গে ভাগ করে নিলেন নিজেদের সেই সন্ধ্যার অভিজ্ঞতার কথা লালকেল্লা চৌকির 2 হেড কনস্টেবল। ভাগ্য যখন সহায় হয় তখন কি হতে পারে সেটার অন্যতম প্রমাণ এই দিল্লি পুলিশের লালকেল্লা চৌকির 2জন হেড কনস্টেবলই তার প্রমাণ। এবং সেই প্রমাণ স্বরূপ যেটা দেখা গেল যে এই 2জন হেড কনস্টেবল শুধু নিজেই বাঁচলেন না, মানুষের প্রাণ বাঁচালেন। এবং এই 2জনের কারণেই প্রথম যারা ইনজোর্ড হলো দিল্লি ব্লাস্টে তাদেরকে হাসপাতাল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কিভাবে তারা বাঁচলেন এবং কিভাবে তারা বাঁচালেন আমরা সরাসরি তাদের মুখ দিয়ে শুনি। हम दोनों बाहर ही खड़े हुए थे अजी और हम, तो मेरे घर से फ़ोन आता है कि एक बार कि तुम्हारे पास अगर टाइम हो तो एक बार बाबा के दर्शन करा दोगे। तो मैं बस दर्शन कराने के लिए, बस एक बार दर्शन वीडियो कॉल करी दर्शन कराने के लिए, इतने में धमाक से आवाज़ आती है, पूरा सारे लोग हिल जाते हैं वहाँ पर, एकदम अफरा तफरी मच जाती है। और मैं दर्शन करा के एकदम भागता हूँ वहाँ से कि हुआ क्या। मैं खाली 20 से 25 सेकंड के अंदर यहाँ आ जाता हूँ स्पॉट पे। तुरंत ब्लास्ट हुआ तब आप कितने टाइम पहले इधर थे? बिल्कुल बता रहा हूँ 1 मिनट पहले बस। अच्छा, 1 मिनट पहले हम दोनों यहीं खड़े हुए थे। खाली मैं सीढ़ियों पर चढ़ के बस एक वीडियो कॉल करी, बस ये देख, और एकदम बड़ा धमाका हुआ। यहाँ से 20 से 25 सेकंड लगते हैं वहाँ तक पहुँचने में। तुरंत भागता हुआ मैं मौके पे आया, देखा एकदम अफरा तफरी मची हुई थी, लोग भाग रहे थे इधर से उधर, किसी को कुछ समझ नहीं आ रहा था हो क्या रहा। गाड़ियों में आग लग रही थी क्योंकि और गाड़ियों में सीएनजी थी, पटापट 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 आवाज़ आ रही थी। तो जब देखा सबसे पहले एक लेडीज़ उसके अंदर फंसी हुई है, तो सबसे पहले उस लेडीज़ को निकाला मैंने उसको गोदी में उठाया और बाहर निकाला पहले उसके अंदर, क्योंकि जो सीएनजीओ की गाड़ियों के अंदर जो पटापट आवाज़ आ रही थी कहीं उससे और ज़्यादा दुर्घटना हो जाए। और जो हमारे जो और स्टाफ भी आ गया तो वो पब्लिक को दूर करने में लग गया। जब मैंने उसको उठा के बाहर निकाला फटाफट से, अगर मैं सोचा अगर एम्बुलेंस वगैरह किसी को, मेरा दिमाग कुछ भी काम नहीं किया, मैंने उसको तुरंत रिक्शे में बैठाया, फटाफट से हॉस्पिटल भिजवाया। और यहाँ की जो हमारे सब लोकल पब्लिक थी, उन्होंने जब देखा कि पुलिस वाले घुसे हुए हैं, तो वो लोग जो बेचारे अच्छे लोग, यानी कि काफ़ी लोग अच्छे, जो वो भी लोग हमारे साथ आ गए। उन्होंने तुरंत हमारे जिस रिक्शों में बैठा रहे उसमें वो खुद बैठ के जा रहे हैं, एक बंदा, हर एक बंदा साथ में बैठ के जा रहा है। ऐसा नहीं कि कहीं कोई रास्ते में तो छोड़ के ना भाग जाए, क्योंकि हर बंदा डरते हैं। तो मैंने उनको पर्सनली भेजा, मैंने कोई बंदा के रास्ते में उतार ना दे, फटाफट इन्हें हॉस्पिटल ले जाओ सही सलामत। हमारा एक ही काम था, लोगों की जान बचाना। इस टाइम धमाका हुआ महज 30 फीट की दूरी पे था। 4 नंबर मेट्रो स्टेशन से थोड़ा पीछे अपने रूटीन पेट्रोलिंग के लिए जा रहा था। तो जैसे ही धमाका हुआ आवाज़ से तो चारों तरफ अंधेरा छा गया, कुछ नहीं दिखाई दे रहा था। मैं पीछे मुड़ा, चौकी की तरफ आया, देखा कि बहुत सारे रोने की चिल्लाने की आवाज़ें आ रही थी। मैंने इंजर्डों को उठाना शुरू किया, इंजर्डों को उठा के पास में रिक्शा ऑटो रुकवा के इंजर्डों को उठा के हॉस्पिटल के लिए रवाना किया। उसके बाद जहाँ धमाका हुआ था वहाँ आसपास की गाड़ियों में आग लगी हुई थी। अच्छा। उनके अंदर लोग फंसे हुए थे, गाड़ियों के शीशे वगैरह खुल नहीं रहे थे, तो उनके शीशे तोड़े
विंडो खोल के लोगों को बाहर निकाला, सीट बेल्ट वगैरह काट के सबको बाहर निकाल के जिसको चोट थी इंजर्ड को हॉस्पिटल के लिए रवाना किया। उसके आप जब मंदिर में थे तैसे आवाज़ कैसा था, ब्लास्ट का आवाज़ कैसा था? सर बहुत तगड़ा धमाका था, मैं सोचा कोई छत नहीं गिर गई हो, एकदम छत गिर गई हो। मैंने देखा यहाँ तो कुछ नहीं, जब लोगों ने कहा वहाँ मैं एकदम, मुझे कुछ नहीं पता कि क्या मेरे संग था। लोग बात कह रहे इतनी स्पीड में कि तेरे को चोट है। मैंने कहा चोट की बात है, मैंने कहा पता नहीं हुआ क्या। मैं एकदम यानी बताता हूँ, मैं यानी कि 52.5 मिनट में यहाँ पर था। अच्छा। बिल्कुल यानी कि 20 से 25 सेकंड के अंदर मैं यहाँ पर पहुँच गया था तुरंत ही, और सब यानी कि तुरंत निकाल के मेरा तो यही था कि बस लोगों की जान बच जाए, किस तरीके से बचे, क्योंकि इंसानियत बहुत बड़ी चीज़ है। इतना पता है, मेरा जो मंजर था ना वो बहुत लोगों को देख के ना वो एक दिमाग में अभी तक रात भर सोता हूँ तो वही दिमाग के अंदर चल रहा है, मगर ये था कि हमें लोगों की जान बचानी, कैसे बचा सकें। जहाँ धमाका हुआ सबसे नज़दीक हमारी चौकी पड़ती है। जैसा ही धमाका हुआ हम पहुँचे मौके पे, पहुँचने के बाद तुरंत हमारा चौकी का स्टाफ ही कुछ ही सेकंडों के अंदर वहाँ मौके पे पहुँच गया था। उन्होंने भी घायलों की मदद करनी, जिनको बचा सकते थे, जिसको सबसे पहले हॉस्पिटल के लिए रवाना किया। আমি অনুদীপকে বলবো ছবি দেখানোর জন্য, বিস্ফোরণের জন্য কিভাবে ভেঙে পড়েছে গোটা চৌকির বিভিন্ন অংশ, সেই ছবি দেখানো বলবো। এবং শুধু এখানে না, আমি অনুদীপকে বলবো এই ছবি দেখানোর জন্য একের পর এক অংশে ফাটল ধরেছে এবং এই গোটা চৌকির বিভিন্ন অংশ জুড়ে কিন্তু ভেঙে পড়েছে। এই দুটো মানুষও বেঁচেছেন কোনো না কোনোভাবে অলৌকিকভাবে, স্বাভাবিকভাবেই। এখন মনে হচ্ছে এই দুটো মানুষ যদি না থাকতেন তাহলে অনেক মানুষের লাইফ সেভ করা যেত না, তাদেরকে বাঁচানো যেত না। ক্যামেরা অনুদীপের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, লালকেল্লা পুলিশ চৌকি। বিহারে বিপুল জয়, এবার বাংলা দখলের ডাক নরেন্দ্র মোদীর, আর তাতেই চাঙ্গা বঙ্গ বিজেপি। 26-এ বুথ আগলে রাখাই টার্গেট। সঙ্গে এসআইআর আবহে হিন্দু ঐক্য, রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে প্রচার চালিয়ে যাওয়ারও নির্দেশ বঙ্গ বিজেপির। তৃণমূল কংগ্রেস অবশ্য সাফল্য ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। 88% নম্বর পেয়ে বিহারের ভোট পরীক্ষায় ফার্স্ট বয় বিজেপি। এবার তাদের নজরে বাংলা। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2024-এ কলিঙ্গ, 2025-এ অঙ্গ আর 2026-এ বঙ্গ। বিজেপির এটাই নতুন স্লোগান। প্রায় গোটা দেশে বিজেপির বিজয় রথ ছুটলেও বাংলায় এসে তা বারবার আটকে যাচ্ছে। বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য ডিফেন্স ভেদ করতে পারছে না। এবারে বিহারে বিপুল জয়, এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের হারা সিটে ম্যাচ বের করে আনা এবং যুদ্ধ জিতে খোদ অধিনায়কের ভোকাল টনিকে বঙ্গ বিজেপির মরাল এখন হাই। গঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে, সেখান থেকে হতে হতে আসছে তো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, শেষটা এখানে সাগরে এসে মিশতেছে। তাই বাংলা, পশ্চিমবঙ্গ যা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছেন, স্বামী প্রণবানন্দ দিয়েছেন, এখানেই বৃত্ত সম্পূর্ণ হবে। আমরা বাংলায় মনে করি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাই 100। বিজেপিকে আমরা তো বারবার হারিয়ে দেখিয়ে দিয়েছি। বাংলার ফ্যাক্টরগুলো সম্পূর্ণ আলাদা। নিশ্চিত থাকুন আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্বের নির্দেশ, এসআইআর আবহে হিন্দু ঐক্য, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে প্রচার চালিয়ে যেতে হবে। নজর রাখতে হবে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দিকে। প্রচার চলবে দুর্নীতির বিরুদ্ধে, জোর দিতে হবে বুথ ভিত্তিক সংগঠনে। বুথ আগলে রাখতে পারলেই সাফল্য আসবে, আর এই স্ট্র্যাটেজি কতটা বাস্তবায়িত করা গেল তার উপরে নির্ভর করছে 2026 সালের বিজেপির ভোট ভাগ্য। গঙ্গোত্রী থেকে তার উৎপত্তি হয় এবং সেখান থেকে এসে গঙ্গার জল কিন্তু কলকাতা পর্যন্ত আসে। যদি রক্তের স্রোতই তৃণমূল কংগ্রেস চায় তাহলে রক্ত কিন্তু ওপর থেকে বইবে। এবারে স্লোগান হচ্ছে বাংলার মানুষের, আপ কি বার বিজেপিকে হতে দেব না গঙ্গা পার। বিহারের গঙ্গা পেরিয়ে বাংলায় ঢুকবে না বিজেপি,
ভোটচোরদের ভোট চুরি রুখবে। আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ ছত্রে ছত্রে ছিল, তার সঙ্গে ছিল দুর্নীতি এবং তোষণ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে, আর সেই বিষয়কেই প্রচারে অন্যতম বড় ইস্যু করতে চলেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, তেমনটাই সূত্রের দাবি। এরই মধ্যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে বিহার ভোটের যোগ টেনে বোমা ফাটিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। এগুলো তৃণমূল করে থাকে, তো যে কারণে তৃণমূলের বুদ্ধি ওইটুকুই যায়, আর কল্যাণ মানুষের অকল্যাণ করেই আসছে। যত অকল্যাণকর কাজ, যত অকল্যাণকর বুদ্ধি, সেগুলোই ওর মাথা দিয়ে বেরোবে। 2019-এ বাংলায় 18টি লোকসভা আসনে জেতে বিজেপি, কিন্তু 2021-এ সেই সাফল্য তারা ধরে রাখতে পারেনি। 200 পারের ডাক দিয়েও 77-এই থামতে হয় তাদের। এমনকি গত লোকসভা ভোটেও ধাক্কা। 2019-এর পাওয়া 18 আসন কমে দাঁড়ায় 12। এবার 26-এর পালা। নিজেদের ঘর গুছিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে বিজেপি কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, সেটাই দেখার। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাবো আপনাদের নীতিশ কুমারকে জেতানোর জন্য বিহারবাসীকে ধন্যবাদ জানালেন শত্রুঘ্ন সিনহা। বিহার সেই সরকারই পেয়েছে যেই সরকার যোগ্য। নীতিশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি সাংসদ। ভদ্রলোক রাজনীতিক নীতিশকেই বেছে নিয়েছেন বিহারবাসী, তার জন্য বিহারবাসীকে আকুণ্ঠ অভিনন্দন। এনডিএর জয় অভিভূত শত্রুঘ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, যে পোস্ট শত্রুঘ্ন সিনহা করেছেন সেটা তো তার নিজের দলকেই খানিকটা অস্বস্তিতে ফেলতে পারে। নিশ্চিতভাবে দীপ, তুমি যেমনটা বলছিলে, এবং শুধু তাই নয়, শত্রুঘ্ন সিনহার পোস্টটা যদি আমরা একটু ভালো করে মন দিয়ে পড়ি, তাহলে তিনি লিখছেন, কুডোস টু অল দ্য পিপল একটা অবলিক দিয়ে, অর দ্য পার্টিজ অ্যারাউন্ড হিম। পার্টি নয় কিন্তু, অর্থাৎ নীতিশের এই জয়ের সঙ্গী অন্য যে রাজনৈতিক দলগুলি, তার মধ্যে চিরাগ পাসওয়ানের দল যেমন আছে, তেমনি তো নীতিশ কুমারের দলও আছে, তাদের সবাইকে তিনি কুডোস বলছেন, অভিনন্দন জানাচ্ছেন। নিশ্চিতভাবে আসানসোলের তৃণমূল সাংসদ, তৃণমূলের টিকিটে নির্বাচিত সাংসদ, তার এই পোস্ট অবশ্যই তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলবে। এবং আরেকটা ইনফরমেশন খুব জরুরি দ্বীপ এক্ষেত্রে সেটা দিয়ে রাখাটা, তা হলো এই যে টুইটটি শত্রুঘ্ন সিনহার, তাতে যেমন তিনি বিদ্রোহী প্রাক্তন দেশের অর্থমন্ত্রী, প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহার মতো নেতাকে টুইট ট্যাগ করেছেন, সেই একই রকম ভাবে কিন্তু শত্রুঘ্ন সিনহা তার করা এই টুইটে নীতিশের প্রশংসা করা, নীতিশের জোট সঙ্গী দলগুলোর প্রশংসা করা এই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এআইটিসি অফিসিয়াল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ, তাকেও ট্যাগ করেছেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে, তাকেও ট্যাগ করেছেন। বুঝতে পারছি, সঙ্গে সঙ্গে ট্যাগ করেছেন। ধন্যবাদ তোমাকে। আর এবার আরেকটা ব্রেকিং নিউজ দেবো আপনাদের। উত্তর 24 পরগনার দত্তপুকুরে এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ উঠল। উত্তর 24 পরগনার দত্তপুকুরে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। জিয়ার আলী নামে ওই বৃদ্ধ এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন, এমনটাই দাবি পরিবারের। ফর্ম ফিল আপ করা নিয়ে দুশ্চিন্তা করছিলেন, এমনটাই দাবি করছে পরিবার। 13ই নভেম্বর এই আতঙ্কেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি, দাবি পরিবারের। 2002-এর তালিকায় নামের বানানে ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন। আজ হাসপাতালে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। দিন ফোন করতো আর বলতো তো যেন কোনো ভুল টুল না হয়, কোনো হয় ফর্ম, কাগজপত্র ফর্মে, হ্যাঁ, তা কোনো ভুল টুল না হয়। কোনো ভুল হলে ওরা বাংলাদেশে তেড়কে দেবে। কাগজপত্র দৌড়াদৌড়ি করছিল, অন্তত 10-12টা ফর্ম ফিল আপ নিজে করেছে। লোকের কাছে দেখাচ্ছে ঠিক আছে না ঠিক নেই, লোকে বলছে হ্যাঁ ভালো, কিচ্ছু হবে না তোমাদের, যখন 2000 লিস্টের নাম আছে তোমাদের চিন্তা করতে হবে না। 2002-এর লিস্টে নাম একটু ভুল ছিল, মানে যেহেতু ওটা বাংলা ফর্ম আর এখন যে ভোটার কার্ড সেটা তো ইংলিশে, সেইটা নিয়ে উনি একাধিক ফর্ম নিজে ফিল আপ করতে
আর যেহেতু হাটে এই চায়ের দোকানে টোকানে বসতো, আর বারবার বিজেপিরা যেভাবে আক্রমণ করছে যে এখান থেকে মুসলিমদেরকে বিতাড়িত করা হবে, সেই আতঙ্কে যেই বয়সে কি আমার বাংলাদেশ যেতে হবে উনি ছেলেদের বলতেন, মেয়েদের বলতেন, পাশের মানুষদেরকেও বলতেন। এই চাপ উনি নিতে পারেন। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। বীরভূমের নলহাটিতে শুট আউট, যুবতীকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলিতে জখম যুবতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজে। যুবতীকে গুলি করার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধেই। কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে যুবতীকে গুলি করার অভিযোগ, সেই সময় তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 4টে গুলি করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। যুবতীর হাতে এবং কোমরে 2টি গুলি লেগেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। বীরভূমের নলহাটিতে শুট আউট, যুবতীকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলিতে জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। যুবতীকে গুলি করার অভিযোগ তারই স্বামীর বিরুদ্ধে। কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে ওই যুবতীকে গুলি করার অভিযোগ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 4টে গুলি করার অভিযোগ। যুবতীর হাতে এবং কোমরে 2টি গুলি লাগে।